বন্ধুত্ব, প্রেম, স্বামী স্ত্রীর সম্পর্কটা এত নিবিড় ছিল যে শেখ হাসিনার অনেক অপকর্মের দায় ভারত নিজেই নিয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে আদেশ দেবেন, সেই আদেশ যদি প্রশাসন যদি না করতে পারে, এটাই তো বড় সংস্কার। অর্থাৎ ওইটা যদি আইনসঙ্গত না হয়, আর আইনসঙ্গত না হলে পরে ডিসি, এসপি, প্রশাসনের লোক বলবে যে এটা আমি করতে পারবো না। এই না বলাটাই তো বড় সংস্কার, আর কোন সংস্কার লাগবে না। কোন প্রধানমন্ত্রী যদি কোনো অবৈধ নির্দেশ দেয় বিচার বিভাগকে, অমুককে বন্ধ করুন, অমুককে জামিন দেবেন না, ওর এত বছর সাজা দেবেন, আর এই নির্দেশকে যদি বিচারকরা যদি না বলতে পারেন, এর চাইতে আর সংস্কার কি হতে পারে? অর্থাৎ আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা যদি নিশ্চিত করতে হয়, তাহলে এই পরিবেশটাই তৈরি করুন যে পরিবেশে বিচারকরা নির্বাহী বিভাগের কোনো অন্যায় আদেশকে না বলতে পারবে, প্রশাসকরা কোনো অন্যায় আদেশকে না বলতে পারবে। এই একটা শব্দের মধ্যেই সকল সংস্কার নিহিত আছে, যেটা শেখ হাসিনার আমলে সম্ভব হয়নি। লোয়ার কোর্ট দিলেন 5 বছর সাজা, আপার কোর্ট দিলেন 10 বছর ছাড়া দেশনেত্রী বেগম খালেদা জিয়ার। এটা কি এমনি দিয়েছেন? এমনি দেননি। এটা শেখ হাসিনার নির্দেশে দিয়েছে। যে ব্যক্তি 5 বছর সাজা দিয়েছেন, তিনি পরবর্তীতে হাইকোর্টের জজ হয়েছেন, পুরস্কার। আবার এই কাজ করো, তোমার পুরস্কার থাকবে। যিনি দেশনেত্রীকে 10 বছর সাজা দিয়েছেন, তাকে আপিল বিভাগের বিচারক করেছেন। তো এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে, যাকে মামলা থেকে খালাস দিয়েছে, সেই বিচারক দেশেই থাকতে পারেনি, জীবন নিয়ে সে চলে গেছে মালয়েশিয়া। তারপরে সংস্কারের প্রথম কাজটা হচ্ছে যে বিচার বিভাগের স্বাধীনতা, যেখানে মানুষের শেষ আশ্রয়, যে কোনো হুমকির মুখেও, নির্বাহী বিভাগের যে কোনো অন্যায় আদেশের মুখেও যদি বিচারক না বলতে পারে যে আমি আপনার কথা শুনবো না, যদি কোনো প্রশাসক, ডিসি, এসপি, সচিব বলে কোন মন্ত্রীকে যে আপনার কথা আমি শুনবো না, আপনার এটা অন্যায় আদেশ, তাহলেই সেই দিন এদেশে নিশ্চিত হবে আইনের শাসন এবং বিচার বিভাগের স্বাধীনতা। তাছাড়া কখনোই সম্ভব না। আজকে 4 মাস, 4.5 মাস হতে চলল। আজকে কেন ছিনতাইকারী বেড়ে যাবে? ছিনতাইকারীর ছুরিতে 9 জন লোক ইতিমধ্যে রাজনীতিতে, কি বলে, ঢাকা রাজধানীতে মারা গেলেন। কেন আজকে পাড়ায় মহল্লায় ছিনতাইয়ের প্রকোপ বৃদ্ধি করছে, চুরি ডাকাতি বেড়ে গেছে? আপনি 2-3 দিনের গণমাধ্যম দেখুন, প্রত্যেকটি জায়গায় দেখবেন যে চুরি ডাকাতি ছিনতাই বেড়ে গেছে। তাহলে কিভাবে আপনার প্রশাসন চলছে? অনেকে বঞ্চিত ছিলেন, অনেকের প্রমোশন হয়েছে, অনেক কিছুই হয়েছে। তাহলে আজকে আপনার অথরিটি ইম্পোজ করতে পারছেন না, আপনার কর্তৃত্ব প্রশাসনের মধ্যে আপনি সেটাকে বজায় রাখতে পারছেন না। তাহলে ছিনতাইকারীর ছুরিতে 9 জন লোক মারা যাবে এই রাজধানীতে? কিন্তু আপনাদের কাছে প্রত্যাশা হচ্ছে যে একটা শান্তির শহর হবে এই অন্তর্বর্তীকালীন সরকার। কারণ এখন তো ছাত্রলীগ নেই, এখন তো যুবলীগ নেই। তাহলে এটা হবে কেন? এই পরিস্থিতি আসবে কেন? তারপরে আপনার প্রশাসনের যে কোঅর্ডিনেশন, সেই কোঅর্ডিনেশনটা, সেই সমন্বয়টা ঠিক মতো হচ্ছে না। কিন্তু উপদেষ্টারা অনেক কথা বলছেন, অনেক বড় বড় কথা বলছেন, এবং আমরা যদি কিছু বলি আমাদেরকে উল্টো সবক দিচ্ছেন যে আপনারা 53-54 বছর কিছু করতে পারেননি, এখন আমরা করছি। আরে বাবা, সারা পৃথিবীর অর্জন তো রাজনৈতিক সংগ্রামের মধ্যে দিয়ে হয়েছে, আর যুদ্ধ তো হচ্ছে পলিটিক্যাল সংগ্রামের এক্সটেনশন। যে স্বাধীনতা যুদ্ধ হয়েছে, এটাও তো রাজনৈতিক সিদ্ধান্ত। রাজনৈতিক সিদ্ধান্ত এই অর্থেই একজন মেজর ঘোষণা দিয়েছেন, তারপরে সরকার গঠন হয়েছে, তারপরে তারা নেতৃত্ব নিয়েছেন। জিয়াউর রহমানরা যুদ্ধের সেনাপতির নেতৃত্ব দিয়েছেন। আর আপনারা সব কিছু বন্ধ রেখে, স্তব্ধ করে দিয়ে, মানে ইলেকট্রিসিটি বন্ধ করে অন্ধকারের মধ্যে সংস্কারের মাস্টার প্ল্যান করবেন। তো সেটা কি
এটা কি একটা বিশ্বাসযোগ্য বিষয় হতে পারে? এটা তো বিশ্বাসযোগ্য বিষয় হতে পারে না। আপনার স্বাধীনতা, আমাদের গণতান্ত্রিক সংগ্রাম, আমাদের 90, আমাদের 24 সবগুলোই তো হচ্ছে রাজনৈতিক সিদ্ধান্ত। কই সেদিনের কোনো ইয়েতে আপনারা হয়তো অনেকে সমর্থন করেছেন, কিন্তু রাজপথে পুলিশের গুলির সামনে নিজের শার্ট বোতাম খুলে যারা দাঁড়িয়েছে, যারা হাসতে হাসতে পুলিশের সেই আয়না ঘরের মধ্যে গেছে, র্যাবের সেই আয়না ঘরের মধ্যে গেছে, যাদেরকে দিনের পর দিন রিমান্ডে রেখেছে, আপনারা তো সেই রিমান্ডের মধ্যে ছিলেন না, আপনারা তো সেই নির্যাতন ভোগ করেননি, সেটা তো আমাদেরকে করতে হয়েছে। আর আপনারা বলছেন রাজনীতিবিদরা তারা এতদিন কিছু করতে পারেননি। এতদিন যা কিছু হয়েছে সেটা তো রাজনৈতিক সিদ্ধান্তেই হয়েছে। এখন একটি ভিন্ন পরিস্থিতি, আপনাদের উপর বিশ্বাস রাখা হয়েছে, সেই বিশ্বাসটা আপনারা সকলকে নিয়ে আপনাদের বিশ্বাসটা রক্ষা করবেন, সংরক্ষণ করবেন। তা না হলে তো আপনাদের প্রতিও তো মানুষ বিরূপ হতে থাকবে। আজকে আমি বলছি না যে একের পর এক যে কাজগুলো আপনারা করছেন সব যে খারাপ হচ্ছে, সেটাও বলছি না। এই যে গুম কমিশনের কাছ থেকে আমরা তথ্য পাচ্ছি, অনেক গুমের সহযোগী ছিল ভারত। আজকে অনেক লোককে ওখান থেকে ছাড়ছে। এখন এটার ব্যাপারে তো একটা মানে তদন্ত হওয়া উচিত। এই যে লোকগুলোকে ছাড়ছে, তাহলে এদেরকে কি মানে এরা কি গুম ছিল ভারতে? তাহলে নিশ্চয়ই ইলিয়াস আলী এখনো আছে, চৌধুরী আলম এখনো আছে, আপনার সাইফুল ইসলাম হিরু এখনো আছে, হুমায়ুন পারভেজ এখনো আছে, জাকির এখনো আছে, সুমন এখনো আছে। এটা তো একটা বিরাট ঘটনা। কারণ আপনারা যেটা করেছেন, শেখ হাসিনার গুমের সহযোগী যে আপনারা ছিলেন পার্শ্ববর্তী দেশ, তার প্রমাণ তো আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার সালাউদ্দিন। বাংলাদেশে সে 2 মাস আপনার গুম থাকলো, তারপরে তাকে পাওয়া গেলে ভারতে। মানে বন্ধুত্ব, প্রেম, স্বামী স্ত্রীর সম্পর্কটা এত নিবিড় ছিল যে শেখ হাসিনার অনেক অপকর্মের দায় ভারত নিজেই নিয়েছে। এবং এই দায় নিতে গিয়ে বাংলাদেশকে গণতন্ত্র শূন্য করা, বিরোধী দল শূন্য করার ক্ষেত্রে ভারতের যে দায় নেই, এটা অস্বীকার করা যাবে না। কারণ তারা তাদের লোককে রক্ষা করতে গিয়ে অনেক কিছুই করে। ক্যানাডায় একজন শিখ নেতাকে কে হত্যা করেছে? ক্যানাডার সরকার কাকে অভিযোগ করেছে? এটা তো ভয়ঙ্কর ঘটনা। তো সুতরাং বাংলাদেশের শেখ হাসিনার অনেক গুমের সহযোগী হচ্ছে ভারতের কর্তৃপক্ষ, এটাকে অস্বীকার করা যাবে না। আজকে এই যে একটা পরিস্থিতির মধ্যে, এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে বলি যে যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে সবকে নিয়ে আপনারা কাজ করুন। কারণ পার্শ্ববর্তী দেশ কিন্তু বসে নেই, তারা নানা ধরনের আপনার একটার পর একটা দাবার চাল দিতে থাকবে। এবং এই দাবার চালের মধ্যে এইটা যদি বুঝতে না পারেন, তাহলে দেশের কিন্তু অনেক ক্ষতি হবে। আজকে যারা মুক্তিযোদ্ধা, আমরা তাদের বক্তব্য শুনছি। আমাদের যেমন একটা উত্তর দিকে চিকেন নেক আছে, আরেকটা চিকেন নেক হচ্ছে এই যে কুমিল্লা থেকে চিটাগাং যাওয়ার পথে ফেনী নদীর ফেনীতে। সে ফেনী নদীর উপর কেন ব্রিজ করা হয়েছে? আমাদের জেনারেল ফজলু ভাই সুন্দর বলেছেন যে ভারতকে মোদী সাহেব ওটা উদ্বোধন করেছেন কারণ ভারতের মিলিটারি স্ট্র্যাটেজিকে ভারতের অনুকূলে দেওয়ার জন্যই এই কাজটি করা হয়েছে। এই ধরনের যে দেশ বিরোধী কত কাজ শেখ হাসিনা করেছে তার কোনো শেষ নেই।